আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সেই সিঙ্গুর নন্দীগ্রামের সময় থেকে বেশ কিছু শব্দ বন্ধ আমাদের সঙ্গে ভীষণভাবে পরিচিত, যেটা বুদ্ধিজীবী। কেউ কেউ বুদ্ধিজীবী শব্দটা নিয়েও প্রশ্ন তোলেন, বলেন যে কে নির্ধারণ করে দিল যে কারা বুদ্ধিজীবী কারা বুদ্ধিজীবী নন। কিন্তু মোটামুটিভাবে আমরা দেখি যে সমাজের যে অগ্রণী স্তরের মানুষরা, অর্থাৎ যারা বিভিন্ন সংস্কৃতি শিল্প এসবের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের সুশীল সমাজ বা বুদ্ধিজীবী বলা হয়। আর সেই সিঙ্গুর নন্দীগ্রামের সময় থেকে বারংবার এই বুদ্ধিজীবী বা সুশীল সমাজ এই শব্দবন্ধগুলো শিরোনামে এসেছে এবং তাদের নানা ভূমিকায় দেখা গেছে। পরিবর্তনের আগে তাদের পরিবর্তনের মুখ লেখা পোস্টারে দেখা গেছে, পরিবর্তনের পর তাদের অবস্থান বিভিন্ন সময় প্রশ্নের মুখে এসেছে এবং একটা খুব স্পষ্ট বিভাজনও দেখা গেছে বারংবার। যখন দেখা গেছে যে পরিবর্তনের পর যখন রাজ্য সরকারের পক্ষে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কিছু ইস্যু, সেই সময় প্রতিবাদের ক্ষেত্রে সেই বুদ্ধিজীবীদের একাংশের একটা বড় অংশের একটা প্রমিনেন্ট অংশের একটা আশ্চর্য এবং উল্লেখজনক নীরবতা। আবার এটাও ঠিক যে বেশ কিছু ব্যতিক্রম রয়েছে যারা 2011-র পূর্বেও যেরকমভাবে প্রতিবাদে সোচ্চার হতেন বা পথে নামতেন, সেরকমভাবে তার পরবর্তীকালেও সেটা পার্ক স্ট্রিট কাণ্ড হোক, কামদুনি হোক, বা সাম্প্রতিক আনিস খান কাণ্ড হোক বা বকটুই কাণ্ড হোক, তারা প্রতিবাদে মুখর হয়েছেন। অতি সম্প্রতি বকটুই কাণ্ডের পর আরও জোরালোভাবে বিশিষ্টজনদের নীরবতা নিয়ে প্রশ্ন উঠছিল। কয়েকদিন পর দেখা গেল জয় গোস্বামীর মতো কবি তিনি একটা কাব্যগ্রন্থই বের করে ফেললেন। এটি চিঠি, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি। যদিও সেই চিঠির বয়ান নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, অনেকে বলছেন যে ভীষণ পলিটিক্যালি কারেক্ট থেকে খুব ডিপ্লোম্যাটিক্যালি একটা বক্তব্য পেশ করার চেষ্টা হয়েছে, কিন্তু সব মিলিয়ে একটা সুর উঠে আসতে দেখা গেছে। আর এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখলাম গতকাল বিশিষ্ট চিত্রশিল্পী শুভা প্রসন্ন, যিনিও এই সুশীল সমাজের অন্যতম মুখ, তিনি জি24 ঘন্টায় এই আপনার রায়ে বললেন যে না, বকটুই কাণ্ড নিয়ে তার মন কাঁদেনি, কারণ তিনি রুদালি নন যে কিছু হলেই সেখানে দল বেঁধে কাঁদতে যেতে হবে, এবং বকটুই কাণ্ডে যারা কেঁদেছেন তারা সিঙ্গুর নন্দীগ্রামের সময় যাননি। আর এই নিয়েই শোরগোল গোটা রাজ্যের রাজনৈতিক মহলে, সংস্কৃতি মহলে, সোশ্যাল মিডিয়া তোলপাড়। তাই নিয়ে আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন পার্থ ভৌমিক, বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা, সিপিআইএম এর পক্ষ থেকে সব্যসাচী চ্যাটার্জি, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। আপনাদের সবাইকে স্বাগত জানাই। রুদ্রপ্রসাদ বাবু, মৌপিয়া কথা বলছি জি24 ঘন্টা স্টুডিও থেকে। আমি আসবো আপনাদের কাছে, তার আগে দেখাবো গতকাল এই সময় এই আপনার রায় অনুষ্ঠানেই শুভা প্রসন্ন বলেছেন যে তিনি রুদালি নন যে কিছু হলে দল বেঁধে কাঁদতে যাবেন। তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া। ফের একবার প্রশ্ন উঠেছে বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে। আমার কাঁদেনি, আমি তো রুদালি নয় যে কোথাও কিছু ঘটনা ঘটলে আমরা দল বেঁধে কাঁদতে যাব। মঞ্চটা ছিল জি24 ঘন্টার আপনার রায়। ফ্যাসিবাদ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক চর্চা। সেখানেই বকটুই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে বসলেন অনুষ্ঠানের অন্যতম অতিথি শুভা প্রসন্ন। কতগুলো মানুষ মারা গেছেন, আপনার কি মন কাঁদে না? উত্তর নি শঙ্কু প্লিজ। আমার কাঁদেনি, আমি তো রুদালি নয় যে কোথাও কিছু ঘটনা ঘটলে আমরা দল বেঁধে কাঁদতে যাব। ঠিক একটা ঘটনা ঘটেছে, সেটা মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে গেছেন এবং চেষ্টা করছেন যেভাবে যা কিছু হয়। এই রকম ইনিশিয়েটিভ কেউ কোনোদিন কখনো নেয়নি। যেসব বুদ্ধিজীবী ওই কাঁদতে গেছে তারা জীবনে কখনো নন্দীগ্রামের জন্য
ঘন্টা। আমি রুদ্রপ্রসাদ বাবুর কাছেই শুরুতে যাব। রুদ্রপ্রসাদ বাবু, এই সমাজের বিশিষ্ট মানুষ, বুদ্ধিজীবী বলা হোক তাদের বা সুশীল সমাজ বলা হোক, তাদের দিকে আমরা তাকিয়ে থাকি, কারণ তাদের কোথাও মনে হয় যে আমাদের প্রতিবাদের স্বর তাদের মধ্যে দিয়ে গেলে সেটা অনেক বেশি অর্থবহ হবে, তার প্রভাব আপনার কথা অনেক ভালো সুদূর করে বোঝা প্রসারী। যাচ্ছে না। হ্যাঁ, শুনতে পাচ্ছেন রুদ্রপ্রসাদ বাবু? শুনতে পাচ্ছি, মাঝে গার্বলড হয়ে যাচ্ছে, ধীরে ধীরে বলুন। আমি একটু পরে তাহলে আপনার কাছে আসছি। আমি ততক্ষণ এই টেকনিক্যাল সমস্যাটা একটু মিটিয়ে আমি আপনার কাছে আসছি। আমি একটু চলে যাব পার্থবাবুর কাছে। পার্থবাবু, শুভা প্রসন্ন, যাকে সবসময় আমরা দেখেছি যে তিনি শাসক দল ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত, তিনি বললেন যে তিনি তো রুদালি নন, যে দল বেঁধে কিছু হলেই দল বেঁধে কাঁদতে যেতে হবে। ইতিমধ্যেই আমরা দেখছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনীতি মহলে জোর তোলপাড়। সবাই প্রশ্ন করছেন যে তাহলে কি বুদ্ধিজীবীরা অনেক বেশি সিলেক্টিভ হয়ে যাচ্ছেন? পার্থবাবু, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ পার্থবাবু, আপনি শুনলেন শুভা প্রসন্নর বক্তব্য, আপনার প্রতিক্রিয়া? না, দেখুন, শুভপ্রসন্ন বাবুর বক্তব্য একদম সম্পূর্ণ ওনার ব্যক্তিগত মতামত। এবার আপনি জিজ্ঞেস করতে পারেন ওনার মতামতের ভিত্তিতে আমার মতামত। হ্যাঁ, আমি বলতে পারি যে শুভপ্রসন্ন বাবু তারপরে ক্ল্যারিফাই করেছেন কেন তিনি এই কথা বলেছেন। কারণ তিনি দেখেছেন যে বকটুয়ের ঘটনায় মুখ্যমন্ত্রী হিসেবে যেটা করণীয় সেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। অতএব স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী যখন তার দায়িত্ব পালন করেন তার জন্য তার ক্রিটিসাইজ করার তো কোনো মানে হয় না, কারণ তিনি তো তার দায়িত্বটা পালন করেছেন। আমার ধারণা সেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনকে তিনি স্বীকার করেছেন এবং মানুষের কাছে পরিষ্কার করেছেন, এবং সেখান থেকেই তার এই বক্তব্য আমার এটা মনে হয়েছে। তো আমি এখানে একটু সব্যসাচীর কাছে আসবো। অর্থাৎ সব্যসাচী সিঙ্গুর বা নন্দীগ্রামের সময় এই শুভা প্রসন্ন বা অন্য বিশিষ্ট জন তাদের আরো বেশি করে প্রোঅ্যাক্টিভ থাকতে হয়েছিল থ্রু আউট। কারণ অর্থাৎ এই যুক্তিতে যদি আমি যাই, অর্থাৎ তখনকার মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, এখন তাদের প্রতিবাদ করতে হচ্ছে না, তার কারণ মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছেন। তারা তো রুদালি নন যে কিছু হলেই সেখানে দল বেঁধে কাঁদতে যাবেন। এটা শুভা প্রসন্নের বক্তব্য, আপনার প্রতিক্রিয়া? আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে সিঙ্গুর বা নন্দীগ্রাম এই ঘটনাগুলির পরে তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিশেষ করে সিঙ্গুরের ঘটনার পরে তাপসী মালিকের হত্যাকাণ্ড এবং সেই ঘটনার পর রাজ্য সরকার নিজের থেকে তদন্তভার ওই ভিকটিমের পরিবারের দাবি অনুযায়ী সরাসরি সিবিআইয়ের কাছে তুলে দিয়েছিলেন। এটাই কর্তব্য ছিল। সেখানে ভিকটিমের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী ছিলেন, সরকার ছিল। শুভপ্রসন্নরা আজকে মমতা ব্যানার্জির দলদাসত্ব করতে করতে সেই ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছেন এবং সেই কারণে সরকারের একেবারে সুবিধা গ্রহণ করতে করতে এবং স্বাভাবিকভাবেই এদের নাম জড়িয়েছে বিভিন্ন দুর্নীতিতে। যদি এখন সরকারের পাশে না থাকেন তাদের বিরুদ্ধে আবার ওই সেই কোম্পানিগুলোর নামে আবার নোটিশ হয়তো খেয়ে যেতে পারেন, ব্ল্যাকমেইল হতে পারেন। তাদের কথার গুরুত্ব কি আছে? নন্দীগ্রামের কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন এই ঘটনা ভুল হয়েছিল সেই সময়। আপনাদের মনে থাকার দরকার নন্দীগ্রামের পরবর্তী সময়ে যে তদন্ত করেছিল সিবিআই তার রিপোর্ট আজকে প্রকাশ্যে আছে, চার্জশিট প্রকাশ্যে আছে। তারা আজকে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো ভূমিকা ছিল না। সেখানে যে অফিসার ছিলেন তাকে দেখা গেছে তৃণমূলের ঝান্ডা নিয়ে তৃণমূলের সঙ্গে যুক্ত হতে। আজকে এই যে ঘটনাগুলো পরের পর ঘটেছে, শুভপ্রসন্ন বাবুদের তো চোখ খুলবে না। শুভপ্রসন্ন বাবুরা সরাসরি সেদিন
এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিলেন। রাজ্যের বুকে বামফ্রন্ট সরকার বিরোধী যে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিলেন শুভাপ্রসন্ন বাবু। তখন একটি ছবি প্রকাশিত হয়েছিল, আপনাদের মনে থাকবে, একটা সময় তাকে দেখা গেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটি সম্মেলনকে উদ্বোধন পর্যন্ত করতে, তার সাথে আরএসএস যোগ, এটা বহুদিনের একটি প্রতিষ্ঠিত বিষয়। এবং আজকে দাঁড়িয়ে আমার এই প্যানেলে আছেন শঙ্কুদেব পান্ডা, তিনি নিজেও জানেন, নিশ্চিতভাবে তিনিও সেই সময় শুভপ্রসন্ন বাবুর সাথে যোগাযোগ নিশ্চিতভাবে রাখতেন। তার কাছ থেকে শুনুন শুভপ্রসন্ন বাবুরা কি করেছেন, তিনি আজকে এক্সপোজ করতে পারবেন এই বিষয়টা। শুভপ্রসন্ন বাবুরাই ছিলেন এই ষড়যন্ত্রকারী। পশ্চিমবঙ্গের বুক থেকে জনগণের সরকার ছিল বামফ্রন্ট সরকার, সেই সরকারের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র করে সরকারটাকে ফেলার জন্য ষড়যন্ত্র প্রতিবাদের স্বর কেউ তুললেই তো সব্যসাচী তাকে চক্রান্তকারী বলা যায় না। প্রশ্ন তোলা যায় তখনই যখন তারা সিলেক্টিভ, তাদের সিলেক্টিভ ভূমিকায় দেখা যায়। আমি একটু রুদ্রপ্রসাদ বাবুর কাছে আবারও যাব। রুদ্রপ্রসাদ বাবু আসবো, সব্যসাচী প্লিজ, রুদ্রপ্রসাদ বাবুর কাছে যাব। রুদ্রপ্রসাদ বাবু, আপনার কাছে প্রশ্ন যে আমরা সাম্প্রতিককালে বারবার যে আলোচনাটা, যে বিতর্কটা দেখছি, যে কোথাও সুশীল সমাজ, বিশিষ্টজন বা বুদ্ধিজীবী যে নামেই পরিচিত হন না কেন, এই মানুষরা তাদের একটা ভীষণ ভীষণ একটা অবস্থান নিয়ে একটা দোলাচল থাকছে, যেখানে অনেকেই প্রশ্ন তুলছেন যে প্রতিবাদ কি আসলে সুবিধেবাদ হয়ে দাঁড়াচ্ছে? আপনার মত? প্রথম কথা যে কলকাতা শহর সম্পর্কে সোজা ভালোভাবে এবং খারাপভাবে অনেক নিন্দাবান্দা করা হতো। তার মধ্যে একটা ছিল যে এই শহরটা দিনরাত প্রতিবাদ করে, দিনরাত ইনকলাব জিন্দাবাদ করে, এই রকম, যেখানে কাজ হয় না, এরকম একটা ছিল। কিন্তু সাম্প্রতিককালে গত বেশ কিছু দিন, বছরও বলবো, প্রতিবাদের সমস্ত মৌরসি পাট্টাগুলো রাজনৈতিক দলগুলো নিয়ে নিয়েছে। এবং আমাদের মধ্যে অনেক মানুষ তারা সানন্দে তাদের নিজস্ব যে কণ্ঠস্বরগুলো সঁপে দিয়েছেন রাজনৈতিক দলগুলোর হাতে, বিশেষ কিছু দলের হাতে। তো সেই জায়গা থেকে প্রতিবাদটা তো প্রায় উঠে গেছে। এখন আবার একটু আপনারা চেষ্টা করছেন যাতে প্রতিবাদ হয়, না হলে আপনাদের চ্যানেলও জমবে না, প্রতিবাদ না হলে তো মুশকিল। তা সেই জায়গা থেকে যে বিষয়টা নিয়ে আপনারা আমাকে জিজ্ঞেস করছেন, ওই যে শুভা বলেছে আমরা রুদালি নই, এটা বোধহয় শুভা ভেবে বলেনি, একটা লাগসই কিছু বলার তাগিদে বোধহয় বলে ফেলেছে। কারণ এবং সেটা তাতে সে সফল হয়েছে। তার কারণ কত লোক শুভা করে যাচ্ছে, আমি এখনও শুভা করে যাচ্ছি। আসলে শুভা যেটা ভুল করেছেন বলবো উত্তেজনার বশে, এটা হচ্ছে কতগুলো লোক মরে গেছে। মরে গেলে তো কাঁদাই মানুষের ধর্ম, সেইটা তো মানবিকতা। নাহলে আমি মানুষ কোথায়? সে শত্রু হোক, মিত্র হোক, তৃণমূল হোক, তৃণমূলের বিরোধী লোক হোক, যে বড় লোক হোক, গরিব লোক হোক, যেই হোক, একজন মৃত্যুর সময় তো মানুষ শান্ত থাকে, চোখে জল ফেলে। তো সেই ক্ষেত্রে শোভা, যারা কান্নার মানুষের মৃত্যু দেখে শোক প্রকাশ করেন তাদেরকে রুদালি বলে, শোভা প্রচণ্ড 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 অন্যায় করেছেন। এটা খুব শোভার পাবলিকলি ক্ষমা চাওয়া উচিত বলে আমার মনে হয়। আমি স্নেহভরেই তাকে এই উপদেশ দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, গ্রহণ করা তার ইচ্ছে। আর এই সমস্ত জায়গায় বলার কথা এটা যে আবার একটু পশ্চিমবাংলায় একটু আধটু হইচই দেখা যাচ্ছে, খুনটুন একটু বেশি হচ্ছে। এ সম্পর্কে মমতা দেবীকে একটু তিনি সচেতন নিশ্চয়ই আছেন। আর তাছাড়া ওই যে একটা কোথায় কথা শুনলাম সুভাষ কণ্ঠস্বরে, যে মমতা দেবী দায়িত্ব নিয়ে নিয়েছেন, আর কিছু বলার নেই। আর সকলের কান্নার ভার যদি মমতাকে নিতে হয়, তো পাগল হয়ে যাবে বেচারি, দেশ চালাবে কি? সেটা দিন রাত খালি ভেজলিন চোখে দিয়ে কাঁদতে থাকবে, তাহলে জল ফুরিয়ে যাবে তো। কাজে একটু দায়িত্ব নিয়ে সকলের বলা উচিত। আর আমি আমার কাছ থেকে বলছি যে কতগুলো মানুষ, একটা মানুষ মরে যাওয়ার পরে আই ফর অ্যান আই, টুথ ফর এ টুথ, এটা কখনো সভ্য সমাজের কথা হতে পারে না। কোথাও একটা থামতে হয়, হাতটা কোথাও থামাতে হয়, কোথাও এই ভেন্ডেটার যে
চাকা, সে চাকাটাকে কোথাও থামাতে হয়, তাতে যদি নিজের হাত রক্তাক্ত হয় তো তাও সই। সকলের কাছে আবেদন, নিজের কাছে আবেদন, আমরা যেন সত্যি সভ্য বলি তার যোগ্য হতে পারি, অর্থাৎ কতগুলো মৌলিক বস্তুকে যেন মেনে নিই। এটা হচ্ছে হত্যা সবসময় খারাপ, মৃত্যু সবসময় দুঃখের, এবং আমাদের সবসময় চেষ্টা থাকুক যেন সকলে দুঃখে যদি না, সুখে যদি নাও থাকতে পারে, দুঃখ যেন না বাড়ে। সকলকে প্রণাম, নমস্কার। রুদ্রপ্রসাদ বাবু, আপনার অনুমতি নিয়ে আমি আর একটা প্রশ্নই আপনার কাছে করব। আমি একটু ইন জেনারেল একটা প্রশ্ন আপনার কাছে নিয়ে যেতে চাই। কি ঠিক আছে রুদ্রপ্রসাদ বাবু, আমি খুলে একটাই ফেলবো? প্রশ্ন, না একটা প্রশ্ন ঠিক রুদ্রপ্রসাদ আছে, বাবু, আচ্ছা একটা প্রশ্ন, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। এক সেকেন্ডে হয় না, 1 মিনিট। একটু আমি একটু বৃহত্তর প্রেক্ষাপটে এই বিষয়টাকে যদি নিয়ে গিয়ে ফেলি। কেউ কাঠি দেওয়ার জন্য কিছু বলতে চায়? না আমি বলছি। মৌপিয়া, হ্যাঁ আমি বলছি। কেউ কাঠি দেওয়ার জন্য কিছু বলতে চায়? না আমি প্রশ্ন করছি আপনাকে রুদ্রপ্রসাদ বাবু, যে অনেকেই একটা প্রসঙ্গ তুলছেন যে যারাই যেখানে শাসনে আছেন একটা প্রবণতা সম্প্রতি আছে যে এই সুশীল সমাজ বা বিশিষ্টজন তাদের কখনো পুরস্কার, কখনো কোনো পদ, কখনো কোনো বোঝা যাচ্ছে না গো কমিটি। কথা। হ্যাঁ, শুনতে কথা পাচ্ছেন? বোঝা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? এইবার আস্তে আস্তে বলো, একটু বলো। হ্যাঁ, অনেকেই এই প্রশ্নটা তোলেন এবার বুঝতে পারছি যে বলো। শাসকের একটা প্রবণতা থাকে, শাসক যিনিই হন, কোথাও পদ, কোথাও সম্মান, শাসক- কোথাও কোনো কমিটি, শাসকের কি তার কি থাকে অংশ শাসকের? হিসেবে প্রবণতা, টেন্ডেন্সি, এই সুশীল সমাজ তাদেরকে একটু করায়ত্ত করার। আপনি যে বলছিলেন যে প্রতিবাদ এতটা দেখা যাচ্ছিল না, তার কারণ কি এটা? না, বোঝা যাচ্ছে না গো মৌপিয়া, বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারছি। কথা বোঝা আমি যাচ্ছে আপনার না। কাছে পরবর্তীকালে আবারও আসার চেষ্টা করব। আমি চেষ্টা করব যদি রুদ্রপ্রসাদ বাবু আমাদের একটু সময় দিতে পারেন এবং যদি তার কাছে আমরা আবারও যেতে পারি। তুমি কিছু বলতে চাইছিলে শঙ্কু? আমি প্রথমেই আজকে প্যানেলে রুদ্রপ্রসাদ বাবু আছেন, তাই আমরা অনেক জুনিয়র বাংলায়, তো আমার তরফ থেকে তাকে প্রণাম জানাই, নমস্কার জানাই। এবং তিনি যে সুচিন্তিত মতামত রেখেছেন, হয়তো রাজনৈতিক চিন্তাভাবনায় তার সাথে আমার মতবিরোধ থাকতে পারে, দূরত্ব থাকতে পারে, কিন্তু মানুষ মরলে যে মানুষের চোখে জল আসে, মানুষকে রিয়্যাক্ট করতে হয়। এবং তিনি সত্যিই যে কোনো রাজনৈতিক দলেরই হন না কেন, তিনি আজকে আমি ভারতীয় জনতা পার্টি করি, আমার দলের হন বা তৃণমূল কংগ্রেসেরও কোনো রাজনৈতিক কর্মী বন্ধুও যদি মারা যান, তার জন্য যদি চোখে জল আসে, জল যদি শুকিয়ে না যায়, এই ধরনের পজিটিভ অ্যাপ্রোচ যেন বাংলার বুকে বেঁচে থাকে, এই বার্তা তিনি আজকে যে দিয়েছেন, এজন্য আমার তরফ থেকে তাকে অজস্র ধন্যবাদ এবং তাকে শতকোটি প্রণাম যে তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে এটা বলেছেন। আমি শুধু কালকের ঘটনা নিয়ে একটি ছোট্ট বক্তব্যের অবতারণা প্রথমেই করে নিতে চাই। আমায় প্লিজ ক্ষমা করবেন, আমাদের এই রাজ্যেরই কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কালকে এই রুদালি একটি সম্প্রদায়ের মানুষ রাজস্থানে, যারা এই পেশাটাকে হয়তো নিজেদের জীবন বাঁচানোর তাগিদে বেছে নিয়েছেন বা সমাজ ব্যবস্থার মধ্যে সেটা চলেছে, তাদের জীবন সম্পর্কে আমি পড়তে গিয়ে জেনেছি যে এই সম্প্রদায়ের মানুষরা কতটা কষ্টে থাকেন। তাদেরকে যেভাবে ব্যঙ্গাত্মক বক্তৃতা করা হয়েছে তার আমি তীব্র বিরোধিতা করছি এবং প্রতিবাদ করছি, এবং বাংলার মানুষ হিসেবে করজোড়ে তাদের কাছেও ক্ষমা চাইছি যে বাংলার বিশিষ্ট কোনো মানুষ সরাসরি তাদেরকে অন্য কাউকে ইন্ডিকেট করতে গিয়ে যে ভাষায় আক্রমণ করেছেন, তাদের প্রতি যে অসম্মান ঝরে পড়েছে, তার জন্য আমি আন্তরিক। আমি আসবো, আমাদের সঙ্গে দুজন দর্শক আজই টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, আমি তাদের কাছে একটু যাওয়ার চেষ্টা করব। শেখ মাহবুল আলম রয়েছেন আমাদের সঙ্গে, বলুন প্লিজ। শেখ মাহবুল আলম বলুন। নমস্কার। নমস্কার। আমি বলতে চাইছি যে দেখুন, বর্তমানে কোনো মানুষই নিরপেক্ষ নয়, যার জন্যে আগে তবুও বামপন্থ আমলে কিছুটা বুদ্ধিজীবী বা সুশীল সমাজ নিরপেক্ষ থাকতেন, তারা নিজেদের মতামত দিতেন। বর্তমানে সুশীল সমাজ বা বুদ্ধিজীবীদের বিভিন্ন সুযোগ সুবিধা এই সরকার যা দিয়েছে, বা সাধারণ মানুষকে 500 টাকা 1000 টাকা, মানুষ এই সুযোগ সুবিধার জন্য অন্যায়কে অন্যায় বলার মানে সাহসটুকুও পাচ্ছে না, যে যদি আমি এই সুযোগ সুবিধাটা না পাই। তাই সুভাপ্রসন্নভাবে এই বলেছেন। ধন্যবাদ আপনাকে। আরেক দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, দেবাশিস দাস। বলুন দেবাশিস বাবু প্লিজ। মৌপিয়া,
তোমাকে মৌপিয়া বলেই ডাকলাম, কেন তুমি আমার থেকে অনেক ছোটই বয়স। প্লিজ প্লিজ অবশ্যই বলুন। আচ্ছা, আপনারা ওই নন্দীগ্রামের এই মিছিলটা দেখেন, তার পাল্টা একটা মিছিল হয়েছিল, যেটা আপনারা ইয়েতে একটা নন্দীগ্রামে মিছিলটা দেখেন, তার পাল্টা একটা মিছিল হয়েছিল, যেটা আপনি আমার একটা ইন্টারভিউ নিয়েছিলেন ওই মিছিলটা দাঁড়িয়ে। তখন আপনি অনেক সবে সংবাদপত্রে এসছেন 24 ঘন্টায়। তা আপনারা তো ওই মিছিলটা দেখান না, সেদিনকে যে মিছিলটা সেটা দেখান। আর এই আপনি টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিয়ে টেলিফোনে কথা বলুন। ঠিক আছে, একটু হ্যাঁ, তখন আপনারা তো সেটা দেখান না। আর এই সুভা প্রসন্ন বাবু, এই ভদ্র, এই যিনি শিল্পী, উনি প্রথম কিন্তু একটা কথা বলেছিলেন, আজ অব্দি কিন্তু যখন সিবিআই মিউট করে দিয়েছি। মাফ করবেন, আপনি টেলিভিশন সেটের ভলিউমটা মিউট না করায় আমি পুরোটা শুনতে পারলাম না, বাট থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ঠিকই বলেছেন, আরেকটি মিছিল হয়েছিল, এটি পাল্টা মিছিল হয়েছিল বামপন্থী বুদ্ধিজীবীদের। আপনি ঠিকই বলেছেন, আমি সেই মিছিলটা কভার করতে গিয়েছিলাম। সেটা নিয়েও প্রশ্ন রয়েছে যে সেই সময় নন্দীগ্রামের মতো একটা ঘটনা, তার পরিপ্রেক্ষিতে শাসক পক্ষকে সমর্থনে একটি মিছিল করা হয়েছিল, যেটাও প্রশ্নের ঊর্ধ্বে উঠতে পারে না। শঙ্কু কিছু বলতে, শঙ্কু খুব সংক্ষেপে। আমি খুব সংক্ষেপে please। স্পেসিফিক্যালি বলতে চাই, ওই মিছিলটা যেটা হয়েছিল তাতেও বহু বুদ্ধিজীবী হেঁটেছিলেন, কিন্তু তারা এই ধরনের যে শিল্পের সমর্থনে হেঁটেছিলেন। কিন্তু আমার মনে হয় না কোনো বামপন্থী বুদ্ধিজীবী অন্তর থেকে এটা বলবেন মানুষ মরে যাওয়ার পর তার ভেতর থেকে কান্না আসবে। আমি আসবো, আমি প্লিজ একটু রুদ্র বলবেন বলে আমার মনে আসবো, আমি রুদ্রপ্রসাদ বাবুর কাছে যাব। আমার প্রশ্নটা রুদ্রপ্রসাদ বাবুর কাছে, যে কোথাও কি বিভিন্ন সুযোগ সুবিধে, সম্মান, প্রলোভন, পদ, কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব, এই সমস্ত কিছুর কারণে বিভিন্ন ক্ষেত্রে, আমি শুধু এ রাজ্য বলছি না, বিভিন্ন যেখানেই শাসকের এই প্রবণতা, সেখানেই কোথাও সুশীল সমাজ প্রতিবাদহীন হয়ে পড়ছেন? কি বললেন বুঝলাম না ভালো করে। শাসক দল অনেক সময় কড়াইয়ের দিকে শাসক দল অনেক সময় কড়ায়ত্ত করে রাখতে চায়। হ্যাঁ, সে তো চিরকালের নিয়ম। শাসক দল চাইবেন তাদের কোথাও প্রতিবাদ যেন না থাকে, এটা চিরকালের নিয়ম। আর কিছু লোক থাকে, তারা সব সময় ওই যেদিকে পাল্লাভারী ক্ষমতার, পয়সার এবং অন্যান্য সুযোগ সুবিধা, সেই দিকেই চলে যায়, কারণ সাধারণ মানুষ অত। কিন্তু কিছু কিছু মানুষ, তাদের মেরুদণ্ডগুলো বেঁকে না, তারা সবসময় সোজা মেরুদণ্ডের মানুষ থাকেন, এবং তারা তখন প্রতিবাদ করেন। এবং এই প্রতিবাদগুলো থেকেই তখন হয়তো প্রতিবাদ করতে গিয়ে তারা বিপন্ন হন, কেউ কেউ মৃত্যুবরণ করেন, অস্ট্রাসাইজড হয়ে যান, নির্বাসিত হন সমাজ থেকে। কিন্তু তবুও এই প্রতিবাদগুলো থেকেই সমাজে পরিবর্তন আসে। এইটা আমাদের মনে রাখতে হবে যে প্রতিবাদ ছাড়া গতি নেই, গতি নির্ভর করে প্রতিবাদের ওপর, না হলে সব কিছুই নিচের দিকে চলে যায়। তো সেই জায়গা থেকে আজকে যে এই চলছে, শাসক দলের কাছে তো কিছু লোক যেতে চাইবেই, তারা বেচারি অসহায়, তাদের একটু নাম দরকার, একটু দরকার, একটু ক্ষমতা দরকার, এই জন্য তারা যান। তা ভালো, তাদেরকে আপত্তি করার কী আছে? আর যার মনে হয় আমি বাপের বেটা, আমি আমার বাবার নাম নষ্ট করতে চাই না, আমি আমার বন্ধুদের কাছে লজ্জাভাজন হতে চাই না, তারা প্রতিবাদ করবেন। তারা ওই শঙ্খ ঘোষের কবিতা পড়ে কোথায় যে মেরুদণ্ডটা গেল খুঁজবেন না, হামাগুড়ি দিয়ে দিয়ে। তো সেইভাবে আমাদের যার যা কাজ সেইটা সে করবে। তবে ওই আবার ফিরে ফিরে ওই কথা যে মানুষ মরলে তার জন্য দুঃখ না পাওয়াটা অমানবিক, অমানুষের কাজ। অনেক ধন্যবাদ রুদ্রপ্রসাদ বাবু। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আমি একটা বিরতিতে যাব, বিরতির আগে আপনাদের শোনাবো কৌশিক সেন, তিনি কি বলেছেন। সুভাপ্রসন্নবাবু যদি এই সিভিল সোসাইটি মুভমেন্টের সঙ্গে থাকতেন, যেভাবে আমরা নন্দীগ্রামে ছিলাম, যেভাবে আমরা সিঙ্গুর আন্দোলনে ছিলাম, নেতাই ঘটনার পর ছিলাম, লেফট ফ্রন্টে নানান অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, একইভাবে সুভাপ্রসন্নবাবু কিন্তু বহুদিন আমাদের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। উনি কামদুনির ঘটনায় প্রতিবাদ করেননি, উনি পার্ক স্ট্রিট কাণ্ডে প্রতিবাদ করেননি, উনি পঞ্চায়েত নির্বাচনের যে ভায়োলেন্স সেটা নিয়ে বলেননি কখনো কিছু। আরাবুল ইসলাম অথবা
অনুব্রত মণ্ডলের আগে যে কুকীর্তিগুলো ছিল সেগুলোর বিরুদ্ধেও উনি কথা বলেননি। কিন্তু হলে যেটা ভালো হতো সেটা হচ্ছে যে আমাদের সিভিল সোসাইটি মুভমেন্ট সম্পর্কে মানুষের শ্রদ্ধাটা থাকতো। এই যে কিছু মানুষ সরে গেলেন, কিছু মানুষ শুভাপ্রসন্নবাবুদের মতো কিছু মানুষ হঠাৎ করে মুভমেন্টটা থেকে সরে গেলেন, এতে করে যেটা হলো যে সামগ্রিকভাবে আমাদের সবার ক্রেডিবিলিটিটা নষ্ট হলো। তাতে করে মনে হলো যে আমরা বোধহয় সবাই সুবিধাবাদী। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট। পথে নেমে প্রতিবাদ থেকে গানে, গল্পে, কবিতায়, ছবিতে বিক্ষোভ পরিবর্তনের ডাক। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে সিঙ্গুর নন্দীগ্রাম বারবার সরব হয়েছেন বিশিষ্টরা। পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্যে বিশিষ্টদের ভূমিকা এখন প্রশ্নের মুখে। নন্দীগ্রাম আন্দোলন তখন তুঙ্গে। দলীয় মুখপত্রে জীবনানন্দ দাসকে উদ্ধৃত করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে পর্যন্ত যারা তাঁর দলের সমর্থক ছিলেন তাদের প্রতি যে কটাক্ষ তা নিয়ে রাগঢাক করেননি বুদ্ধদেব ভট্টাচার্য। তখন বাংলার বুদ্ধিজীবী মহলে পট পরিবর্তনের পালা, বাম থেকে তৃণমূলের প্রতি সমর্থন জানানোর পালা। বাংলায় পরিবর্তন চেয়ে প্রচার, গানে, কবিতায়, গল্পে প্রচার, সরকার বদলের দাবিতে মিছিলে বিশিষ্টরা। তখনও সরকার পরিবর্তন হয়নি, অথচ বুদ্ধিজীবীদের বড় অংশ তৃণমূলের হয়ে মাঠে ময়দানে লেখায়। একটা অংশ আবার চলচ্চিত্র উৎসব বয়কট করেন। রাজ্যের বিশিষ্টরা তখন কার্যত দুভাগ। বামেদের বিরুদ্ধে পথে নামেন শাওলি মিত্র, অপর্ণা সেন, কৌশিক সেন, শঙ্খ ঘোষ, সুনন্দ সান্যাল, কবি সুমন সহ অন্যান্যরা। বামেদের সমর্থনে মৃণাল সেন, তরুণ মজুমদার, সৌমিত্র চট্টোপাধ্যায়, দিব্যেন্দু পালিত, গৌতম ঘোষ, আবুল বাশার সহ অন্যরা। নন্দীগ্রাম পর্বে বিশিষ্টরা দুভাগ হয়েছেন। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে তাদের ভূমিকা নিয়েও। মমতা রেলমন্ত্রী থাকার সময় বিশিষ্টদের নিয়ে বিভিন্ন কমিটির সদস্য হিসেবে অর্থসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়। তৃণমূলপন্থী বিশিষ্টরা যখন সরকার পরিবর্তনের ডাক দিচ্ছেন তখন সুনীল গঙ্গোপাধ্যায়রা লাগাতার বামেদের পক্ষে সওয়াল করছেন। সরকার পরিবর্তনের পর আবার অন্য ছবি। তখন থেকে একটা অভিযোগ ঘিরে চাপানোতর। ঠিক অভিযোগ নয়, বরং একটা প্রশ্ন। ইদানিং কি হিসেব করে প্রতিবাদে অভ্যস্ত বিশিষ্টরা? তৃণমূল জামানায় বিশিষ্টদের প্রতিবাদের ভাষা বদলে গিয়েছে বলে যাদের দাবি, তাদের অভিযোগ। কামদুনি, পার্ক স্ট্রিট সহ একাধিক ঘটনায় সরব হননি বেশিরভাগ বিশিষ্টজন। বকটুই কাণ্ডে চিঠি দিলেও দায়সারা ভাষা ব্যবহার করা হয়েছে। পুরস্কার, সম্মান ও পদ নিয়ে বিশিষ্টদের মুখ বন্ধের চেষ্টা হয়েছে। অনেকেই মনে করাচ্ছেন বিশিষ্টদের প্রতিবাদ বাংলায় নতুন ঘটনা নয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শরিক হয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও বুদ্ধদেব বসুরা। গণনাট্য আন্দোলনের মতো একগুচ্ছ সামাজিক আন্দোলনের শুরুও পশ্চিমবঙ্গ থেকে। সমাজের একটা অংশের মানুষের পর্যবেক্ষণ, মতাদর্শগত আন্দোলনের পর থেকে এখন ইস্যু ভিত্তিক হয়ে পড়েছেন বিশিষ্টরা। সেখানেও অনেকের ক্ষেত্রে মিশে থাকছে চাওয়া পাওয়ার সমীকরণ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি পার্থবাবুর কাছে যাব। পার্থবাবু, অনেকেই এই প্রশ্নটা তুলছেন যে যেন তেন প্রকারেণ এই বিশিষ্ট জন বা এই সমাজের যে সুধীবৃন্দ, বিভিন্ন শিল্পী, সাহিত্যিক বিশিষ্টজনরা, তাদের কোথাও করায়ত্ত করে রাখার একটা প্রচেষ্টা হচ্ছে এবং যেভাবে তাদের বিভিন্ন কমিটিতে পদ দেওয়া হয়, বিভিন্ন কমিটিতে তাদের জায়গা দেওয়া হয়, তাদের প্রায় আমরা দেখি মাঝে মাঝেই তারা নানা রকমের সম্মান এবং পুরস্কারে ভূষিত হচ্ছেন। কোথাও এগুলোকে কানেক্ট করেন একটা বড় অংশের মানুষ। দেখুন, যে সম্মানিত হওয়ার মানুষ, তাকে সম্মান জানালে সেটা যদি তাকে করায়ত্ত করার চেষ্টা করা হচ্ছে, এটা কেউ বলে। কিছু মানুষকে বছর বছর সম্মানিত হতেও দেখা যায়। সৌমিত্র বাবুকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানিত করেছিলেন। সৌমিত্র বাবুকে কি আমরা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনি আমার দলের হয়ে করুন? আপনি একটা কথা বলুন তো, কিসের পরমব্রতর সঙ্গে শিল্পের কোন যোগ আছে যে দেউচা পাঁচামির কমিটিতে পরমব্রত থাকবেন? না, সেটা মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সিদ্ধান্ত। কেন রেখেছেন, কি কারণে একটু বলুন না যে কিভাবে তিনি রিলেটেড, কিভাবে তিনি রিলেটেড।
তাদের মানুষের সাথে ওখানকার যেসব মানুষরা বুঝতে পারছেন না তাদের বোঝানোর জন্য রাখতে পারেন। এটা কোন অ্যাঙ্গেলে তিনি করছেন, তিনি তো একটা অ্যাঙ্গেল চিন্তা করে করছেন। অতএব আপনারা যদি এখানে বসে বলে দেন ও কেন ওখানে, এ কেন ওখানে, তিনি অ্যাঙ্গেল চিন্তা করবেন, অ্যাঙ্গেল। সব্যসাচী কিছু বলছে, সব্যসাচী। মৌপিয়াদি, আমি একটি উত্তর দিতে চাই। সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামটা যখন উঠল তখন তার একটি বই আত্মপরিচয়, যে বইটি প্রকাশিত হয়েছে তার আত্মজীবনীর অসংখ্য প্রবন্ধ নিয়ে, সেখানে তিনি এই মিছিলটির সম্পর্কে কথা বলেছেন, যে মিছিলটি একজন দর্শক বন্ধু রেফার করলেন। তিনি অসাধারণ একটি শব্দ বলেছিলেন সেখানে, যে রাঙা পিসিমা অমুকের বিয়েতে আসেননি বলে আমি আরেকজনের বিয়েতে যাব না, এটা কোনোদিন মানবিক দায় হতে পারে না। যখন কোনো একটি ঘটনা ঘটে সেই ঘটনার রিয়াকশন যখন বুদ্ধিজীবী মহল থেকে বা যারা নিজেদেরকে বিবেক বলে দাবি করছেন, কারণ বুদ্ধিজীবীর তো ওই রকম কোনো সংজ্ঞা হয় না, সেই যারা বিবেক বলে সমাজের দাবি করেন, তারা যখন কোনো মৃত্যু, কোনো অন্য ঘটনা, দুঃখজনক ঘটনা ঘটে গেলে সিলেক্টিভ রিয়াকশন করেন, তখনই বুঝতে হয় তার পিছনে কোনো স্বার্থ কাজ করছে। হ্যাঁ, সঠিক নিরপেক্ষ বলে কোনো বস্তু হয় না, আর স্বার্থটা হচ্ছে রাজনৈতিক স্বার্থ, যেমন তার সঙ্গে সেই রাজনৈতিক স্বার্থটা তৃণমূলের জামানায় ব্যক্তি স্বার্থের জায়গায় চলে এসেছে। আর সেই কারণেই পরমব্রত চট্টোপাধ্যায়রা আজকে কমিটির চেয়ারম্যান হন। যে পরমব্রত চট্টোপাধ্যায়, তিনি ন্যূনতম যদি জ্ঞান থাকতো দেউচা পাচামির প্রজেক্ট সম্পর্কে বা XYZ কোনো প্রজেক্ট সম্পর্কে, তাহলে তিনি ওই প্রজেক্টটা মানবিক কারণেই সেখানকার চেয়ারম্যান হতেন না। তিনি কি বোঝাতে যাচ্ছেন সেখানে তিনি নিজে জানেন, ওখানে কি হতে চলেছে, তার আইন কানুন কি, ওপেন চ্যালেঞ্জ দেবার পরেও তারা পারবেন না বলতে। দেখুন, আমি আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে এতে আমি তর্কে জড়াতে চাই না, কিন্তু আমার মনে হয় যে পরমব্রত চট্টোপাধ্যায় তিনি এই চিঠিতে কিন্তু সই করেছেন। যে চিঠিতে সই করেছেন বলে ইতিমধ্যেই সুভাদা তাকে রুদালির পর্যায়ে ফেলেছেন। আমার মনে হয় পরমব্রত চট্টোপাধ্যায়ের আমি অত্যন্ত বড় ফ্যান। আমি পরমব্রতর ছবি হচ্ছে হেমলক সোসাইটি থেকে ওনার ফ্যান হয়ে গেছি, কিন্তু এত ভালো একজন অভিনেতা, তাকে সামনে শিখণ্ডী খাড়া করে সাধারণ আদিবাসীদের জমি শুধুমাত্র কয়লার জন্য নেওয়া এবং তাদেরকে উচ্ছেদ করা এবং তাকে সামনে রাখা, আমার মনে হয় পরমব্রতদার এটা ভাবা উচিত, রিথিঙ্ক করা উচিত এবং রেজিগনেশন দেওয়া উচিত। শঙ্কু, কাশ্মীর ফাইলস নিয়ে যেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, বিবেক অগ্নিহোত্রী তার একটা ছবিকে যেভাবে প্রমোট করা হচ্ছে, দেখুন স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন যে সবার সেটা দেখা উচিত। দেখুন, উত্তর নিতে হবে। আপনি কি জানেন যে একটি বড় প্রমোশন করবার শোয়ে সেই ছবির কোনো তারকাদের আমন্ত্রণ জানানো হয়নি? দেখুন, আমি মনে করি যে শিল্পের স্বাধীনতা থাকা উচিত। তিনি যাই বক্তব্য রাখুন না কেন, তিনি তো প্ল্যাটফর্মে রাখছেন, মানুষ ঠিক করবেন তাকে গ্রহণ করবেন কি গ্রহণ করবেন না। আজকে তো এই ছবিকে মানুষ গ্রহণ করেছেন। যে বক্তব্য, যেভাবে কাশ্মীরের হিন্দুদেরকে বিতাড়িত করা হয়েছিল, আমি 1 মিনিটে ছেড়ে দেবো। আমার বক্তব্য হচ্ছে যে এই বক্তব্যটা তো পাবলিক ফোরামে এসেছিল, মানুষ তাকে অ্যাকসেপ্ট করেছে। আজকে এখানেও আমি খুব নির্দিষ্টভাবে বলবো যে আজকে প্রথমে তো এরা নামেননি, এরা বুঝেছেন যে পাবলিক ফোরামে আসা জরুরি, তাদের এই মত মানুষের কাছে নিয়ে আসা অত্যন্ত জরুরি। দেখুন, আমি তো শিখিয়ে দিইনি, রুদ্রবাবুর মতো একজন মানুষ দাঁড়িয়ে বলছেন। আমি শুধু একটা প্রশ্ন দিয়ে ছেড়ে দিতে চাই। আমি পার্থদার কাছে জানতে চাই, পার্থদা, আমি যে কোনো রাজনীতি করি না কেন, কালকে যদি শোনেন ভগবান না করুন আমি মারা গেছি, আপনার চোখ থেকে জল পড়বে না? আমি জানতে চাই যে আপনার চোখ থেকে জল পড়বে না? কোন মানুষের মৃত্যুতে কোন মানুষের চোখ থেকে জল পড়ে না? আমরা সবাই তোমার শুভাকাঙ্ক্ষী, এই ধরনের কথা বলবেন না প্লিজ। আমরা সবাই তোমার আমি জানতে চাই পার্থদা, এটা কেউ বলতে পারেন? এটা জানা উচিত, ওর কিছু ঘটে গেলে 100 বার আমার তৃণমূলেরই কর্মী ছিলেন। বাংলার যে কেউ মারা গেলে 100 বার আমাদের এটাই আশ্চর্য লাগে যে তিনি নিজেকে শিল্পী বলে দাবি করেন, অথচ তিনি বলেন যে এত মানুষ মারা যাওয়ার পর যে কোনো কারণেই হোক, যে কোনো কারণ। দেখুন পার্থদা, আপনি শুরু করেছেন, উনি বলেছেন মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে করেছেন। আমরা রাজনৈতিক আলোচনা, তর্ক, ঝগড়ার সময় বলেছি যে একটি সরকার কেন এই পরিস্থিতি তৈরি হতে দেবে?
পরিস্থিতি হয়ে যাওয়ার পর সরকার ব্যবস্থা নিচ্ছে, সে নিয়ে একাধিক প্রশংসা, তার বিরোধিতা থাকতেই পারে, কিন্তু পরিস্থিতি তৈরি হবে কেন? কিন্তু সেখানে প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আমি বাংলার শুভবুদ্ধি সম্পন্ন সমাজ, আমি বলছি যে আমি রয়েছি এদের সাথে। তিনি তো বার্তা স্পষ্ট করছেন যে তিনি মুখ্যমন্ত্রীর সাথে রয়েছেন, সেই বার্তার সাথে এই বার্তা কি মানুষ গ্রহণ করবেন? আপনারা কি একে সমর্থন করবেন যে মানুষের মৃত্যুতে তার চোখে জল আসে? আমি আসবো, প্লিজ আমি আসবো, আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করবো সমীর আইচ এবং কমলেশ্বর চিত্র পরিচালক, তারা কি বলছেন। সুবাদা কি বলেছেন সেটা সুবাদা এই উত্তরটা দিতে পারবেন। আমার মনে হয় দুঃখটা সবারই দুঃখের, এবং অন্যায়টা যেই করুক, তার সাথে রাজনীতি থাকুক বা না থাকুক, যেই করুক, সেটা কিন্তু আমাদের সবার মিলেই বলতে হবে। না বললে সমাজে এগুলো আরও এমনিতেই বেড়ে চলেছে। আমাদের বক্তব্যে কি আসবে যাবে আমি জানি না, কিন্তু খারাপ ঘটনা তো খারাপ। একজন জ্ঞানী মানুষ, একজন শিল্পী মানুষ, একজন কবি মানুষ, একজন গায়ক মানুষ, তারা তো জনগণের সবার, এবং তাদের কাছে সত্যিটাই আশা করেন। সমাজের যে সমস্ত ঘটছে সেখানে সত্যিগুলোকেই মানুষ আশা করে, এবং আমি আশা রাখবো যে সবাই সেই সত্যি কথাটা বলবেন। সেটাকে এড়িয়ে যাওয়ার কোনো মানে অন্তত আমি পাই না। রামপুরহাটের ঘটনা খুব স্পর্শকাতর ঘটনা, তো সমস্ত শিল্পীকেই আসলে এটা টাচ করেছে। সবাই এতে মানে এই বিষয়টা সবারই খারাপ লেগেছে। এখন কে বলবেন বা কে বলবেন না এই বিষয়ে, সেটা তাদের ব্যক্তিগত জায়গা, এবং তাদের রাজনৈতিক অভিমুখটা ঠিক করবে যে কে কি বলবেন আর কি বলবেন না। কিন্তু ঠিক আছে, মানে আমার বিশ্বাস সবাই সেন্সিটিভ মানুষ, তারা ঠিকই একটা সময় কথা বলবেন, হয়তো এখন বলছেন না, সবাই একসঙ্গেই আসবেন এর বিরুদ্ধে। দুজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। সৌরভ সাহা রয়েছেন আমাদের সঙ্গে, বলুন প্লিজ। হ্যাঁ, শুভ সন্ধ্যা দিদি ভাই, যারা উপস্থিত রয়েছেন দর্শক আপনাদের প্যানেলে, তাদেরকেও শুভ সন্ধ্যা। আপনার মাধ্যমে আমি শুধু জানতে চাইছি যে আমার খুব বহু জানতে ইচ্ছা করে যে এটি কত জীবী বুদ্ধি থাকলে বুদ্ধিজীবী হওয়া যায় আর কি। এই ভদ্রলোকগুলোকে আপনারা কোন অ্যাঙ্গেল থেকে, কোন পার্সপেক্টিভ থেকে যে বুদ্ধিজীবী বলেন, আমরা অন্তত সত্যি আমি নির্বোধ, আমি উড়িষ্যার সম্বলপুরের একজন নির্বোধ সৌরভ সাহা বলছি। আমাদের অতটা বুদ্ধি নেই, আমাদের এইটুকু বুদ্ধি আছে যে যেইখানে কোনো রকম আমরা এইটুকু জানি, যেটা নিয়ে যদি কোনো আমার সামনে কোনো কমেন্ট করার ক্ষমতা না থাকে সেখানে চুপ করে যাওয়াটাই শ্রেয়। ওই ভদ্রলোক সেটাও পারেন না। কেন পারেন না জানেন তো দিদি ভাই? কারণ আপনারা দেখে থাকবেন এই ভদ্রলোকগুলোকে, এই বর্তমান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে ভদ্রলোকগুলোকে কিছু কমিটিগুলোর চেয়ারম্যান, প্রেসিডেন্ট, এই সমস্তগুলোকে বানিয়ে দিয়েছিলেন। তো এই ভদ্রলোকগুলোকে বানিয়ে দিয়েছে, এদের কিছু উপায় নেই। সেই সময় এরা এত অ্যামেনিটিস ভোগ করেছেন, এখন তাদের চোখটা বন্ধ রাখা ছাড়া আর কোনো উপায় নেই। ধন্যবাদ সৌরভ বাবু। এবং আপনি যেটা বললেন, আপনি একটু ব্যঙ্গ করেই বললেন, কিন্তু যে জন্য আমি শুরুতেই বললাম যে বুদ্ধিজীবী শব্দটা নিয়েও বিতর্ক রয়েছে। যিনি ঝালমুড়ি বিক্রি করেন তিনি বুদ্ধিজীবী নন, তিনি তার বুদ্ধি বেচেন না। যিনি বাস চালান তিনি বুদ্ধিজীবী নন, তিনি বুদ্ধি বেচেন না। যিনি একজন চাকুরিজীবী, যে কোনো সেক্টরেই কাজ করছেন, সেটা ব্যাংক হতে পারে, সেটা কোনো প্রাইভেট সেক্টর হতে পারে, তিনি বুদ্ধি বেচেন না। বুদ্ধিজীবী শব্দটা নিয়ে ইটসেলফ একটা বড় ধরনের বিতর্ক রয়েছে, চর্চা রয়েছে। শুধু এটা যেহেতু একটা কয়েনেজ তৈরি হয়ে গেছে, যে কারণেই আমরাও দেখবেন আপনারা যে যেটা বলে থাকি যে বুদ্ধিজীবী শব্দটা নিয়ে, আমি আজ শুরুতেও তাই বলেছি যে বুদ্ধিজীবী শব্দটা নিয়েই একটা বিতর্কের অবকাশ রয়েছে, কিন্তু তাদের বুদ্ধিজীবী বা বিশিষ্টজন বা সুশীল সমাজ বলে তাদের রেফার করা হয়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আরেক দর্শক অশোক দত্ত, বলুন প্লিজ অশোক বাবু। হ্যাঁ, আমি নন্দীগ্রাম বলুন অশোক বাবু, আপনি টেলিফোনে কথা বলুন প্লিজ, টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিন। হ্যাঁ, বলছি নন্দীগ্রাম নিয়ে কিছু বলবো? বলুন না। বলছি নন্দীগ্রাম নিয়ে আপনারা প্রোগ্রাম দেখান, নন্দীগ্রামে অনেক খারাপ খবর দেখান, শুনতে পাচ্ছি না। আমি বলছি না তাই আপনি শুনতে পাচ্ছেন, আপনি কথা বলুন। আপনি আপনার কথা শুনতে পাবেন না, আপনি টেলিফোনে কথা বলুন। এই যে নন্দীগ্রামে অনেক কিছু হয়েছে, তদন্ত হয়েছে, তদন্তে কি রেজাল্ট বেরিয়েছিল সিবিআই এর, কতগুলো পুলিশ অফিসারের নামে তিনি রিপোর্ট করেছিলেন। হ্যাঁ, সেই রিপোর্ট কিন্তু কে আটকে রাখলো? নন্দীগ্রাম তো হয়েছিল, নন্দীগ্রামে। ধন্যবাদ আপনাকে, আমি আপনার বক্তব্যের অর্থ বুঝতে পেরেছি। আমি এটা নিয়ে পার্থবাবুর কাছে আসবো। পার্থবাবু, আমি বলছিলাম যে এই যে নন্দীগ্রামের ঘটনার পরে সরকারের পক্ষে সৌমিত্র বাবু, তরুণ বাবু
সুনীল গঙ্গোপাধ্যায় যারা রাস্তায় নেমেছিলেন, তাদের কি বামফ্রন্ট সরকার কিছুর বিনিময়ে কিনে নিয়েছিলেন? তারাও তো বুদ্ধিজীবী ছিলেন। তাহলে তখন তারা মানে সরকারের প্রশ্নটা হচ্ছে একেবারে, আমি বলি, সুবিধাবাদের জন্মটা দেয়া হয়েছে এই যে পুরস্কৃত করার কালচার নিয়ে। যখন বামফ্রন্ট সরকারের আমলে সরকারের সমালোচনা করার পরেও অসংখ্য বুদ্ধিজীবী তারা পুরস্কৃত হয়েছেন, তারা কিন্তু সব্যসাচী যেটা একটু আগে এক দর্শক মনে করালেন যে মিছিলের কথা, বুদ্ধিজীবীর আমরা ওরা কি আমরা দেখিনি? বুদ্ধিজীবীর আমরা ওরা আমরা দেখিনি সব্যসাচী? একটু আগে একজন দর্শক রাইটলি স্মরণ করালেন নন্দীগ্রাম নিয়ে পাল্টা বুদ্ধিজীবীদের মিছিল আমরা দেখিনি। বুদ্ধিজীবী শব্দটা মিসনোমার, বুদ্ধিজীবী শব্দটি মিসনোমার। বুদ্ধিজীবী শব্দটি সম্পর্কে আন্তোনিও গ্রামসি খুব পরিষ্কার করে মার্ক্সবাদী ব্যাখ্যা দিয়ে গেছেন বুদ্ধিজীবী শব্দের অস্তিত্ব সম্পর্কে। একজন ইন্টেলেকচুয়াল, আমিও একজন ইন্টেলেকচুয়াল, পার্থবাবু একজন ইন্টেলেকচুয়াল। এরা হচ্ছেন শ্রমজীবীর বিবেক, কিন্তু সেই বিবেককে ভাঙার জন্য নোংরা রাজনীতি করা হয়, তখনই এটা ঘৃণ্য জায়গায় পরিণত হয়। আমার মনে হয় যে বুদ্ধিজীবীদের একাধিক মত থাকবে, এটাই স্বাভাবিক, এতে কোনো দোষের কিছু নেই। কেউ নন্দীগ্রামের পক্ষে বলেছেন, কেউ নন্দীগ্রামের বিপক্ষে বলেছেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে নন্দীগ্রামের বিপক্ষে যে বামপন্থী বুদ্ধিজীবীদের মিছিল নিয়ে আলোচনা হচ্ছে, যে মিছিল তারা করেছিলেন, আমার মনে হয় সেই মিছিলে এমন একজন কেউ ছিলেন না যারা নন্দীগ্রামের মৃত্যু, হত্যা, গণহত্যা, মানুষের মৃত্যুতে তাদের চোখে জল পড়েনি। তারা রাস্তায় নেমেছিলেন ওখানে শিল্প হবে কি হবে না এই এজেন্ডায়, কিন্তু আমার মনে হয় না যে তারা কেউ নেমেছিলেন যে একটা বাচ্চা তুলি, তার নাম একটা বাচ্চা মেয়ে, তাকে পুড়িয়ে মারা হয়েছে, সেই মৃত্যুতে কারোর চোখে জল আসবে না এই এজেন্ডায় কেউ নেমেছিলেন বলে কোনো বামপন্থী বুদ্ধিজীবী নামতে পারেন বলে বাংলার ছেলে হিসেবে এটা আমি কোনোদিন ভাবতে পারি না, মানতেও পারি না। ফলে দেখুন একাধিক রাজনৈতিক অভিমত থাকবে বাংলায়, একাধিক রাজনৈতিক অভিমত থাকবে, কিন্তু বাংলার ছেলে হিসেবে এই রাজনৈতিক অভিমতকে আমার মনে হয় পার্থদা, তার দল এবং তারা প্রত্যেকেও কোনোদিন মেনে নিতে পারবেন না যে কোনো মৃত্যুতে চোখে কারোর জল আসবে না। পার্থদার কাছে আমার এখানেই প্রশ্ন, পার্থদা এই বিশিষ্ট জন বা সুশীল সমাজকে তাদের কেন আমরা দেখতে পাবো তারা শাড়ি দিয়ে শাসকের মঞ্চে দাঁড়িয়ে আছেন? কেন এই প্রবণতা পার্থদা, কেন এই প্রবণতা? শঙ্কু একটা কথা বললো, আমি এটা বলতে চাই যে বকটু এর ঘটনায় প্রত্যেকে যে মানসিকভাবে আঘাত পেয়েছে এটা স্বয়ং মুখ্যমন্ত্রীও ঘটনাস্থলে গিয়ে বলেছে। অতএব আর আপনি যেটা কথাটা বলছেন, তুমি যে কথাটা বলছো মৌপ্রিয়া, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা বিভিন্ন ধরনের শিল্পের সাথে যুক্ত থাকেন তাদের ওখানে ডাকাটাই তো রেওয়াজ। 21শে জুলাইয়ের মঞ্চ সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদ দিবস পালন। 21শে জুলাইয়ের মঞ্চ তো সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ নয়, সেখানে আমরা বিশিষ্টজনদের ভিড় দেখি কেন? যেখানে 21শে জুলাইয়ের মঞ্চ হয় ওটা ছিল শহীদ দিবস। 21শে জুলাইকে তৃণমূল কংগ্রেস শহীদ দিবস হিসেবে সাংস্কৃতিক মঞ্চ তো নয়। এবং বলে রাখি, রাজনৈতিক মঞ্চে কিন্তু যে পাশে যে মঞ্চটা হয় সেখানে অনেক বুদ্ধিজীবী, যাদের আপনারা বুদ্ধিজীবী বলছেন, তারা অনেকে এসে বসেন। কিন্তু আমার বক্তব্য অন্য, আমার বক্তব্য এটা খুব পরিষ্কার যে কারোর কোনো ব্যক্তিগত মতামত থাকতেই পারে, এরকম কোনো মানুষ আপনি পাবেন না যে যার কোনো ব্যক্তিগত মতামত নেই। পার্থবাবু, আগে নবরত্ন সভা ছিল, এখন বিশিষ্টজনদের 90 রত্ন দেখা যায়। না না, তরুণ রাজনৈতিক সভায়, সরকারি অনুষ্ঠানের মঞ্চে 90 রত্ন দেখা যায়। তরুণ মজুমদার, মৃণাল সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুনীল গাঙ্গুলি, এরা তো ওপেন রাস্তায় বামফ্রন্টে রয়ে হেঁটেছে। সব্যসাচী, তাহলে এখন কি করে বলো? দেখুন, আমি একটা কথাই খুব পরিষ্কার করে বারবার বলছি, এর আগেও যেটা বলেছি, যে মৃত্যুর প্রশ্নে ধরুন এই যে রামপুরহাটের গণহত্যা, আচ্ছা মারা গেল কারা? মানুষ মারা গেল।
আচ্ছা, শুভপ্রসন্ন বাবু এই যে রুদালি করছেন, আমরা রুদালি নই, তিনি যে রাজনীতি দ্বারা বেনিফিটেড, সেই রাজনীতির ক্ষেত্রে সেই রাজনৈতিক খুব দলের সংক্ষেপে সমর্থক বলে যারা দাবি করছেন তাদের মৃত্যুতেও তিনি এই কথা বললেন। এটা তার বিবেক? একটাই বক্তব্য এইটা রাখতে তার চাই। বিবেক? এই পুরো শোতে আমি দেখলাম যে পার্থদা ওপেনলি পুরোপুরি দূরত্ব বজায় রাখলেন সুবাদার সাথে। তো দল থেকে সরাসরি কন্ডেম করুন, সরাসরি বলুন যে সুবাদা ঠিক কথা বলেননি, সরাসরি এটার বিরুদ্ধে আপনারা প্রেস কনফারেন্স করে জানান যে উনি ভুল বলেছেন। আমি কারোর বিরুদ্ধে বলি, আমার বক্তব্য আমি আমার ব্যক্তিগত মতামত না না, দলের স্ট্যান্ড ক্লিয়ার করুন। দলকে সমর্থন করে বলা যে এই বক্তব্য রেখেছেন তৃণমূল কংগ্রেস তার সমর্থন করে। এখানে দলের কোনো ব্যাপার নেই। আমরা আপনি তো দল রিপ্রেজেন্ট করছেন, একদম শেষ, আমাদের সময় একদম শেষ। আপাতত আপনার রায় এখানেই শেষ করতে হবে। এই প্রশ্নটা বারবার উঠেছে যে প্রতিবাদ নাকি আসলে সুবিধেবাদ। এই বিশিষ্ট জনরা, সবাই নয়, ডেফিনেটলি সবাই নয়, কিন্তু একটা বড় অংশের বিশিষ্ট জনদের প্রতিবাদের ধরন নিয়ে বারংবার এই প্রশ্ন উঠেছে, এবং যেটা বিশেষ করে আনিস কাণ্ড এবং বকটুই কাণ্ডের পর আরও নতুন করে বারবার সামনে চলে আসছে। আপাতত আপনার রায় এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।